গুড মর্নিং, নমস্কার সবাইকে, ওয়েলকাম আমাদের চ্যানেলের আরেকটা নতুন ব্লগে। আজকে সানডে আর এখন কিন্তু সকাল 6:30 মতন বাজে। আজকে হচ্ছে 5th অফ জানুয়ারি। আমাদের বারান্দায় এরকমভাবে কিন্তু বিস্কিট দেওয়া থাকে পাখিদের জন্য। অনেক বছর থেকেই কিন্তু পাখিদের এই অভ্যাসটা হয়েই গেছে। ভোরবেলা তাদের কিচিরমিচির ডাকে কিন্তু আমাদের ঘুম ভেঙেই যায়। আর আজ ভোরবেলা উঠে এই দৃশ্যটা দেখেছি বলে ভাবলাম আপনাদের সঙ্গে একবার দেখাই আর শেয়ার করি। আর ওই যে দেখুন, সূর্য কিন্তু এখনো মেঘের আড়ালে। যাক, আজকে সানডে হলে কি হবে, আজকে কিন্তু আমার অফিস রয়েছে। আর এখন কিন্তু আমি যাচ্ছি আমার অফিসে। আজকে কিন্তু তরুণ আমাকে নিয়ে যাচ্ছে। সকালবেলা উঠে আমি একটু স্নানটা করে রেডি হয়ে নিয়েছি। আর আজকে সম্পূর্ণ ডে অফিস করব না, ওই হাফবেলা অফিস আছে। আমার মতন যারা সানডেতে অফিস যান তারা বোঝেন কষ্টটা। সারা সপ্তাহ ডিউটি করি, সপ্তাহে একটা দিন সেটাও বাড়িতে থাকারই কথা, কিন্তু এইটা না রোজ রোজ আমাদের হয় না, খুব মাঝে মধ্যেই যেতে হয় এই সানডেটা। তো সেই জন্য কাজের ক্ষেত্রে এইটুখানি তো স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? অন্যদিন যে সময় অফিস যাই, আজকে কিন্তু তার থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছে। সেই জন্য রাস্তাঘাটও আজকে অন্য দিনের তুলনায় অনেকটা খালি। আর দেখুন, রবিবার বলে কথা, তার উপরে আবার বছর শুরুর প্রথম রবিবার বলে কথা। আর রাস্তায় কিন্তু আজকে প্রচুর কুয়াশা রয়েছে, আর ঠান্ডাও কিন্তু বেশ ছিল। মোটামুটি ধরুন ওই 14-15 মতন তাপমাত্রা কিন্তু দেখাচ্ছিল। ত্রিনাঙ্ক যখন আরও ছোট ছিল তখন কিন্তু আমার মাঝে মধ্যেই মাথায় এসেছিল যে চাকরিটা ছেড়েই দিই, সম্পূর্ণ সময়টা ওকেই দিই। ছোট বাচ্চা মানুষ করতে হবে, অনেক কিছু। কিন্তু জানেন, তারপরে যখন আস্তে আস্তে সময়টা পার হচ্ছিল তখন কিন্তু মনে হলো না, ঠিক করে নেব, ঠিক করে নেব। আর বলতে বলতে আজকে এতগুলো বছর কিন্তু ঠিক করে ফেললাম। আর জানেন এর জন্য কারা মানে সব থেকে বেশি আমাকে সাপোর্ট করেছে? আমার বাবা মা, তরুণ, আমার শ্বশুর শাশুড়ি। ফ্যামিলি সাপোর্টটা কিন্তু খুব দরকার। এই যারা ঘরে বাইরে দুরকমভাবেই সামলান, তাদের কিন্তু ফ্যামিলি সাপোর্টটা না থাকলে কোনোভাবেই সম্ভব না। ইনফ্যাক্ট আমি তো বলবো, যারা হোম মেকার তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্যামিলি সাপোর্টটা ইকুয়ালি দরকার। কারণ তারাও কিন্তু বাড়িতে থেকে শুধু বাড়িতে বসে থাকেন সেটা নয়, তারা কিন্তু বাড়ির সমস্ত কাজ, সমস্ত কিছু করেন। তাই তাদের ক্ষেত্রেও কিন্তু প্রতিটা ফ্যামিলি, প্রতিটা মেম্বারদের সাপোর্ট করা কিন্তু খুব দরকার। ডিউটি শুরুর কিছুটা সময় আগেই পৌঁছে গেছিলাম, তাই জন্য ভাবলাম সকালের চাটা এখান থেকেই খেয়ে বেরোই। কারণ যাওয়ার সময় না বাড়ি থেকে আর চা খেয়ে যাওয়া হয়নি। আর আজকে তো তরুণেরই দায়িত্ব ত্রিনাঙ্ককে সামলানো। ত্রিনাঙ্ককে ডান্সে দিয়ে তরুণ গেছিল বাজারে। আর রোববারের মাছের বাজার, মাছের আবার রকম থাকবে না এরকমটা হয় নাকি, অনেক রকমের মাছ ছিল। তার মধ্যে থেকে তরুণ ওর পছন্দ আর আমার পছন্দ মতন কিছু মাছ নিয়ে নিয়েছে। আর সেগুলো বাড়িতে এনে যত্ন সহকারে গুছিয়ে পরিষ্কার করে কিন্তু রেখেও দিয়েছে। আমি অন্যান্য রোববার তো বাড়িই থাকি, কিন্তু তার ছাড়াও আমরা কিন্তু অন্যান্য দিনের মতন রোববার দিনও দুজন দুজনকে ঘরের সমস্ত কাজে হেল্প করি। কারণ এই দিন কিন্তু ছেলের অনেক কিছু কাজ থাকে, বাইরে যাওয়ার থাকে, রোববারের একটু বিশেষ রান্নাও থাকে, বিকালবেলা কোথাও ঘোরাঘুরিরও প্ল্যান থাকে। তো সময় মতন সব কিছু করার জন্য কিন্তু দুজন দুজনকে আমরা রোববার দিনও কোনো কাজে যে হেল্প করব না এরকম কিন্তু হয় না। আর এটা কিন্তু শুধু আজকে বলে নয়, এটা কিন্তু যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তখন থেকেই কিন্তু আমরা এই নিয়মটা বা এই পন্থাটাই ফলো করে দুজন চলি।
10টা বেজে গেছে, ছেলের ডান্স ক্লাস 10টার সময় ছুটি হওয়ার কথা। তো 1-2 মিনিট 3 মিনিট লেট হয়। যাই হোক, 2 মিনিটের মধ্যে পৌঁছে যাবো, এই কাছাকাছি আছে। যাই ছেলেকে নিয়ে আসি, আবার ছেলের ড্রয়িং ক্লাসও আছে, ওকে খাইয়ে দিয়ে পাঠাতে হবে। চলুন। ঘড়ির কাঁটায় সময় দুপুর 2:45। অফিস থেকে ফিরে লাঞ্চ করে চলে এসেছি ছাদে। দুপুরবেলা ছাদে আসতে কিন্তু ভালোই লাগে, আর দিনটা সানডে বলে কথা, আসবো নাই বা কেন বলুন। আর আজকে তরুণ বাড়ি ছিল বলে সকাল থেকে কিন্তু ও আমাদের এই কম্বলটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে রোদে শুকানোর চেষ্টা করছিল। যদিও আজকে রোদের প্রখরতা সেরকম একটা ছিল না, কিন্তু তাও ছাদে কম্বলটা মেলে দিয়ে বারবার এপাশ ওপাশ করে চেষ্টা করছিল আজকে শুকিয়ে নেওয়ার, কারণ কম্বলটা তো এখন নেসেসারি, তাই না? তো দেখুন, এখানেও এখনও কম্বলের জলটা কিন্তু শুকায়নি, সেই জন্য বেচারা বারবার ওটাকে চেপছিল যে অ্যাটলিস্ট যতটা ড্রাই করা যায় আর কি। আর এটা কিন্তু আমাদের ছাদ থেকে চারপাশটা এরকম কিছুটা দেখতে লাগে, বহু দূর পর্যন্ত চোখ যায়। আর ওই যে সামনে হচ্ছে ওটা কিন্তু 42। দেখুন যত দূর চোখ যাচ্ছে শুধুমাত্র বিল্ডিং, আর এই দেখুন আকাশে ইনারা কিন্তু নিজেদের মতনই উড়ে বেড়াচ্ছে। একটা ছোট্ট ন্যাপ নিয়ে সোজা ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা বাজে। বাবা কি খাচ্ছ? কেমন আছে? আর কোথায়? কেন? ডান্ডি মানে? ও কোনটাকে ডান্ডি বলছে বলুন তো? এই ফিশ ফিঙ্গারটা দেখতে লম্বা, তো ওই জন্য প্লেটটা দেখে বুঝতে পারলাম যে ফিশ ফিঙ্গারটাকে দেখে ও ডান্ডি বলছে। চলুন তরুণকে টেস্ট করাই। সানডে সন্ধ্যাবেলা এটা হচ্ছে এখন হোমমেড স্ন্যাক্স। কি আছে একটু বলে দাও। ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার আছে। ক্রাবগুলো এরকম লাগছে কেন? দেখো খেয়ে। ভেতরটা একটু দেখাই, ভেতরটা একটু দেখাই। এটা দেখো, আরেকটা গরম গরম দিয়ে গেল এক্ষুনি। ভেঙে দেখাই, এইটাকে ভেঙে দিয়ে, এটা খুব গরম আছে। কি মাছের? ভেটকি মাছের। ভেটকি মাছের গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে, একটু খেয়ে বলো। পিওর কাসুন্দি, দোকানের মতো নয়, পিওর কাসুন্দি। তারপরে একটুখানি পেঁয়াজ দিয়ে, কোনো কথা হবে না। কারণ গরম করে ফিশ ফ্রাই আসলে 10-12টা মোটামুটি স্ন্যাক্সটা খেয়ে আমরা এখন একটু বেরোবো, আর কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে জানাবো। কিন্তু বেরোনোর আগে রাতের রান্নার প্রিপারেশনটা তো করে রাখতে হবে। তাই রাতের রান্নার জন্য আজকে সকালেই তরুণ যে মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছে তার মধ্যে থেকে ও আজকে আর মাছ বার করছে। আজকেও আর মাছ নিয়ে এসেছে, তো আজকে কিন্তু আর মাছের রান্না করব, আর রেসিপিটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রিজে থাকার জন্য মাছটা কিন্তু বেশ বরফের চাইয়ের মতন হয়ে গেছিলো। তো এখন কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে এটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ডিপ করে রাখা। তো আমরা যতক্ষণে বাইরে থেকে ঘুরে আসব ততক্ষণের মধ্যে কিন্তু মাছটা বরফটা ছেড়ে গিয়ে নর্মাল টেম্পারেচারে চলে আসবে। এই দেখুন ভীষণ সুন্দর কিন্তু আর মাছ, আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, তরুণও খুব পছন্দ করে। তো এই আর মাছটাকেই আজকে দারুণ সুন্দরভাবে ডিনারে রান্না করব, আর তার সাথে কি রান্না করছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। বাড়ির কাছে মল থাকা মানেই যে কি সমস্যা আর কি বলি, সুবিধাও যেমন আছে সমস্যাও আছে। এই যে চলে এসেছি অ্যাক্রোপলিস মলে আবার আজকে, কিন্তু আজকে মলের ভেতরে নয়, কাজটা আছে বাইরে। বহুদিন ধরে ত্রিনাঙ্ক কিন্তু বলছিল যে অ্যাক্রোপলিস মলের বাইরেই টি জাংশন আছে, তো ওখানে একটা খুব ভালো বোবা টি পাওয়া যায়। এটা প্রায় ধরুন
3-4 মাস ধরেই ও কিন্তু বলছিল এই বোবাটিটা খাবে। আমি কিন্তু ওর গলার যেহেতু একটু প্রবলেম আছে সেই জন্য ওকে একটুখানি অ্যাভয়েড করানোর চেষ্টা করছিলাম অনেক দিন ধরে। কিন্তু বাবা আর কতদিন, অনেক দিন থেকে বলে বলে বেচারা এমন মুখটা করে রাখে না, খুব খারাপ লাগে। সেই জন্য আজকে সন্ধ্যাবেলা আমরা ভাবলাম যে ত্রিনাঙ্ককে নিয়ে গিয়ে বোবাটি একটা খাইয়েই দিই। এর আগেও আমরা এখান থেকে খেয়েছি বোবাটি, ও খুব পছন্দ করে। আর বোবাটি ছাড়া টি জাংশনের টিয়ের তো কোনো কথাই হবে না, আর তার সঙ্গে কিন্তু বিভিন্ন রকমের স্ন্যাক্স থাকে। তো গিয়েই দেখলাম এখানে একটা অফার চলছে, 2টো বোবার নাকি প্রাইস হচ্ছে 269। আর কে পায়, সঙ্গে সঙ্গে আমিও বলে দিলাম যে আমিও খাবো। এখানে কিন্তু আরও অনেক স্ন্যাক্সের অপশন আছে। ত্রিনাঙ্ক তো এখন অবধি অতটা নাম পড়তে পারে না, তো যথারীতি অর্ডারের দায়িত্বটা কিন্তু পড়লো আমারই উপরে। তো যাই হোক, আমি কি খাবো সেটা তো দেখাচ্ছি, আমি কি অর্ডার করেছি। আমি আমার আর ত্রিনাঙ্কর দুজনের জন্য 2টো বোবাটি অর্ডার করেছি, আর 2টো বোবার প্রাইস নিল 269-এ। ওয়েটিং টাইম কিন্তু অনেকক্ষণ, কারণ চায়েরও তো সেরকম ভিড় আছে না, কারণ টি জাংশনের চাটাও কিন্তু ভীষণ সুন্দর খেতে, একটু কস্টলি বাট খেতে কিন্তু ভীষণ ভালো। ওই যে নিয়ে আসছে তরুণ আর চলে গেছে দেখুন উঠে। এটাতে কিন্তু আইস দেওয়া থাকে, তাই এটা কিন্তু বেশ চিল হয়। হ্যাঁ, আর এখানে কিন্তু 2টো আছে। এই সামনেরটা হচ্ছে, এটা কিন্তু হচ্ছে মোকা, আর এটা হচ্ছে স্ট্রবেরি। একদম চিল ঠান্ডা। I like this one. আরে বাবলটা দেখি, বাবল নেবে, বাবল দেখি। দেখো শুধু এত সামনে ভিড় দেখো আজকে, ভাই বোবা আছে দেখো। কিন্তু এই ভিড়টা কিসের, ভিড় এই যে রয়েছে, আমি দেখতে পেলাম আসার সময় আমাদের বাড়ির ওখানে প্রচুর বাইরে থেকে বাস এসেছে, বিভিন্ন জেলা থেকে, প্রচুর জেলা থেকে লোক আছে আজকে এখানে। এসে গেছি বাড়িতে, এসে কিন্তু রাতের রান্নাও প্রায় অনেকটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, হাতে রয়েছে সানরাইজের মাস্টার্ড পাউডার, আর সঙ্গে রয়েছে একটু উষ্ণ গরম জল। তো সর্ষে বাটা দিয়েই প্রথম কিছু একটা আইটেম বানাবো, তো তার জন্য সর্ষে বাটাটা কিন্তু এখানে আমি জলের মধ্যে গুলে নিচ্ছি। আগে মা বা আমার শাশুড়ি মা তারা কিন্তু শিলনোড়াতেই বা মিক্সারেই অনেক সময় সর্ষে বাটতো, কিন্তু আমরা কিন্তু এই যে প্যাকেটটা নিয়ে এসে এটা আমরা উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে আমরা করি। অন্য সময় উষ্ণ গরম জল দিই, কিন্তু যেহেতু উইন্টার সিজন তো তাই জলটা একটু বেশিই মনে হচ্ছে গরম হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, আর সাথে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এই দুটো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ সময় দেব। এটা হচ্ছে নেক্সট প্রসেস। এবারে যাই, এটা হচ্ছে ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর হবে আজকে সর্ষে বাটা ফুলকপি দিয়ে। তো কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা, যদি আপনারা ঝাল খেতে না চান তাহলে কাঁচা লঙ্কা নাই দিতে পারেন। তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে যে ফুলকপিগুলোকে কেটে রেখেছিলাম সেটাকে একটু চাইলে আপনারা ভাপিয়ে নিতে পারেন। কালো জিরে দিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এই কেটে রাখা ফুলকপিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে নুন আর হলুদ মিশিয়ে ভালোভাবে ওটাকে ভেজে নিতে হবে। দেখবেন ভাজতে ভাজতেই কিন্তু ফুলকপিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, যদি আপনারা জলে না ভাপিয়ে নেন। আর জলে যদি ভাপিয়ে নিয়ে করেন তাহলে কিন্তু খুব বেশি সময় এটাতে লাগে না। ফুলকপিটা ভাজতে ভাজতে এটা দেখিয়ে দিই, এটা কিন্তু হচ্ছে আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ আর কাঁচা তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর ওপাশে গ্যাসেও কিন্তু কড়াই বসে গেছে। এবারে আমরা ফুলকপিটাকে ভালো করে ভাজতে ভাজতে অ্যাড করছি কিন্তু টমেটো। যদি আপনারা না চান তাহলে কিন্তু টমেটোটা নাই অ্যাড করতে পারেন। এই রেসিপিটা মূলত কিন্তু আমার মার কাছ থেকেই শেখা। এই সময় ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই জন্য ফুলকপির একটু অন্য রকমের রেসিপি করার চেষ্টা আর কি। আর এর মধ্যে কিন্তু আমরা কড়াইটা এক্সচেঞ্জ করে নিয়েছি। এই পাশের বড় গ্যাসটাতে কিন্তু বসে গেছে মাছ ভাজা।
তরুণ বসিয়েছে, যদিও আমি একটু দূরেই থাকি। কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো রান্নাঘরে আমার সাথে, তারপর থেকেই গ্যাসের থেকে একটু মানে ভয়তে থাকি আর কি। তো তরুণ এখানে মাছটা ভাজছে, আর মাছ কিন্তু ভীষণ ফাটে, তাই এটা কিন্তু আমরা চাপা দিয়ে ভাজছি। আর এইখানে কিন্তু ফুলকপিটা মোটামুটি হয়ে এসেছে। এইবারে আমাদেরকে ফুলকপির মধ্যে যে আমরা সর্ষে বাটাটাকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, সেই সর্ষে বাটাটা কিন্তু এইবার ফুলকপির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। আর দেখুন, সর্ষে বাটার মধ্যে হলুদ দিয়েছিলাম বলে কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এইখানে এই রান্নাটায় কিন্তু আমি এক্সট্রা করে আর কোনো জল অ্যাড করব না, কারণ সর্ষেটা যেহেতু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটাতেই কিন্তু মোটামুটি ফুলকপি হয়ে যাবে। এটা কিন্তু আমি আন্দাজ মতন জল নিয়ে করেছি, যেরকম পরিমাণে ফুলকপি সেই হিসাবে আন্দাজে। আর দেখুন, এটা কিন্তু ফুটে সুন্দর হয়ে যাবে। তৃণাঙ্ক খাবে বলে আমি প্রথমে কাঁচা লঙ্কা ফোড়ন দিইনি, আমি কিন্তু গোটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। আর মাঝে মাঝে একটু ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দেখে নিতে হবে। এপাশে মাছের গ্যাসটা আস্তে রেখেছিলাম, তারপরে আবার একটু জোরে করে দিলাম। আর দেখুন, মনে হচ্ছে তো এটা গায়ে মাখা হয়েই গেছে। মোটামুটি প্রায় ফুলকপিটা রেডিই রয়েছে। তাহলে চলুন এবারে আমাদের লাস্ট মোমেন্টের কাজ। শীতকালে ধনেপাতা প্রচুর পাওয়া যায়। নামানোর আগে বেশ সুন্দর করে একটু ধনেপাতা, বেশি পরিমাণে হলেই ভালো হয়, কেটে ওপর থেকে ছড়িয়ে দিন। আর যদি কেউ চান ওপর থেকে সর্ষের তেল একটুখানি ছড়িয়ে দিয়ে নামাতে, সেটাও করতে পারেন। এদিকে কিন্তু আর মাছ ভাজা আমার হয়ে গেছে, ভাতের জলও গরম হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা মাছের ঝোল বসাবো। এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা, এই দুটো আপনারা ফোড়ন হিসাবে ব্যবহার করতে পারেন। তারপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচো এই তেলের মধ্যে দিয়ে দিন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকুন যতক্ষণ না পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো ভালো করে লাল হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা টমেটো টুকরো দিয়ে দিন, দিয়ে ভালো করে টমেটোগুলোকে তেলের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিন। এখানে চাইলে আপনারা নুনটা এক্ষুনি অ্যাড করতে পারেন, অথবা চাইলে পরেও অ্যাড করতে পারেন। আমি কিন্তু অল্প একটু নুন এই টমেটোর মধ্যে দিই, যাতে টমেটোগুলো সুন্দর করে মজে যায়। এবারে এর মধ্যে কিছুটা কড়াইশুঁটি অ্যাড করছি। শীতকাল তো, সমস্ত কিছুতেই কড়াইশুঁটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে এটা ভেজে নিন। এরপরে কিন্তু এর মধ্যে আমরা অ্যাড করব মশলা। এখানে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমরা দেব এর মধ্যে আমাদের পেঁয়াজ, আদা, রসুন এই তিনটে বাটা। ওখানে কিন্তু আমি অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছি, ওই ধরুন ছোট্ট একটা হাফ পেঁয়াজ মতন। আদা রসুন পেঁয়াজের এই মিক্সচারটা ভালো করে আমাদেরকে মেশাতে হবে যতক্ষণ অবধি না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটুখানি কষিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার। ছেলে কিন্তু ঝাল খেতে পারে না, কাশ্মীরি মির্চ কিন্তু শুধুমাত্র কালারের জন্য। এটা কিন্তু অনেকটা মাংসের মতনই, মানে মাংস যেরকমভাবে আমরা মূলত রান্না করি সেইভাবেই কিন্তু আজকের রেসিপিটা আমি পুরোটা করছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কোনো রকম আলু ব্যবহার করছি না, আপনারা চাইলে আলু দিয়ে করতেই পারেন। এর মাঝে আমি কিন্তু কিছুটা জল গরম করে নিয়েছি। মা বলে রান্নায় নাকি গরম জল ইউজ করলে টেস্টটা একদম অন্য রকমের হয়। আর এই গরম জলটা কিন্তু আমি এখন অল্প অল্প করে বারে বারে মিশিয়ে রান্না করব, যাতে এই যে মশলাটা সেটা কষতে গিয়ে তলায় মশলাটা না লেগে যায়, অথবা ওপর থেকে সুন্দর করে তেলটা ছেড়ে আসে। দেখুন, ওপর থেকে কিন্তু তেলটা ছেড়ে এসেছে। এবারে কিন্তু আমি আবার জল অ্যাড করব। এই প্রসেসটাই কিন্তু আমি বারে বারে, মানে মোটামুটি ধরুন 2-3 বার করব, যতক্ষণ অবধি না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে যখন ঝোলটা বেশ সুন্দর করে ফুটতে শুরু করবে আর গন্ধটা চলে যাবে, তখন এই ভেজে রাখা মাছগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে চাপা দিয়ে গ্যাসটা সিমে করে রেখে দিতে হবে। ঢাকাটা খুলে একটু ভালো করে দেখে নিতে হবে, আর যদি চান আমার মতন রাঁধুনিরা চাইলে একটু টেস্ট করে নিতে পারেন। আর মাঝখানে কিন্তু তরুণ আমাদের নেক্সট দিনের লাঞ্চটা গুছিয়ে নিচ্ছে। রাত কিন্তু 10টা বেজে গেছে। আমরা মোটামুটি কিন্তু দুপুরের যে লাঞ্চটা, মানে মানডের যে লাঞ্চটা, সেটা কিন্তু আজকেই রেডি করে রাখছি, কারণ আর সময় নেই যে। এবার দেখুন
মাছের ঝোলটা দেখতে কিন্তু একদম পারফেক্ট লাগছে। এইবারে ওপর থেকে কিন্তু একটুখানি চিনি ছড়িয়ে দেবো। আমি কিন্তু সব রান্নাতেই একটুখানি চিনি দিই, কারণ তরুণের থেকেই শেখা। ও বলে চিনি দিলে একটুখানি নাকি ব্যালেন্সটা প্রপারভাবে হয়। আর সবার শেষে এই যে একটুখানি গরম মশলা, এটাও কিন্তু বেশি দিচ্ছি না, গরম মশলার ঝালটা না তৃণাঙ্ক খেতে পারে না। অল্প একটু গরম মশলা দিয়ে আর ওপর থেকে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন, হয়ে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করি। এবার আমরা খেতে বসবো, আর আপনাদের সঙ্গে দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কমেন্ট সেকশনে জানাবেন আমাদের ব্লগ দেখতে কেমন লাগছে। এতে কিন্তু আমরা অনেক মোটিভেট হব।